আমার সামনে দেখছেন এই যে নদী, এই নদীটা কিন্তু আমাদেরকে এখন পার হতে হবে। এই জায়গা থেকে কিন্তু গ্রামটা শুরু হয়, এখান থেকে প্রথম বাড়িটা এখান থেকে শুরু হলো। প্রত্যেকটা বাড়ি ঘর যেন নিস্তব্ধ, জনমানবহীন, জনশূন্য একটা জায়গা। এই খেসারি খাওয়া হয়তো ফাঁকা, ফাঁকাটার পরে কিন্তু ওখানে একটা বাড়ি, আর পেছনে পুরো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠের আশেপাশে কোনো বাড়ি নেই। এখানে পর্যন্ত কিন্তু প্রতিবার পদ্মা চলে আসে এবং এনারাই কিন্তু উঁচুতে থাকেন এবং ভালো থাকেন এইটুকুর জন্যই। পুরো ঘরের পোর্শনটা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এই বাড়িটুকু এখন কোনো ক্রমে টিকে আছে, তাও প্রায় ভগ্ন প্রায় দেওয়াল। এরা দুজন মা আর মেয়ে এইখানটায় ঘুমায়, এই বারান্দাটায় ঘুমায়। এই যে দেখছেন সব পাড়া আছে, এই বারান্দাটায় ঘুমায়। মানুষটা কিন্তু তার পাঁচটা সন্তানকে হারিয়েছেন। ছেলেপিলে ফিরে দিতে মরে গেছে, নাবালক সব মরে গেছে, নাই আমি একাই থাকি। ৭৬ নম্বর বসুলপাড়া কামেলি প্রাথমিক বিদ্যালয়। দাঁত টাত ভেঙে গেল গো। এই যে কানের কাছে ফোঁস ফোঁস শব্দ করছে সেই পদ্মা নদী, তার গর্ভে বিলীন হয়ে যেতে পারে এই সমস্ত ঘরবাড়ি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মুর্শিদাবাদ জেলার শেষ সীমানা, অর্থাৎ ঠিক শেষ গ্রামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মুর্শিদাবাদ জেলার একদম প্রান্তে চলে এসেছি। আমার সঙ্গে দেখছেন সেই শাহিন, আপনারা একে অনেকে চেনেন। তো আমরা দুজনে আজকে যাব সেই ভারতবর্ষের শেষ গ্রাম নির্মলচরের আরও একটা গ্রামে, অর্থাৎ সেই নির্মলচরের ভিডিও আপনারা এর আগে অনেক দেখেছেন। তো সেই নির্মলচরেরই আরও একটা গ্রাম, যার পাশ দিয়ে বয়ে চলেছে সেই পদ্মা নদী, তার ওই পাশটা বাংলাদেশ। তো সেই গ্রামের উদ্দেশ্যে আমরা আজকেও বেরিয়েছি দুজন। তো চলুন সেই যাওয়া যাক। আমার পেছনে দেখছেন সেই রাস্তা, মেন রোড আমরা ছেড়ে দিলাম। এবার সামনে এই যে দেখতে পাচ্ছেন মেঠো পথ শুরু হলো। এই পথ ধরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর পড়বে একটা শাখা নদী, মানে পদ্মার শাখা। তারপরে সেটা পেরিয়ে আবার 2 থেকে 3 কিলোমিটার পর গিয়ে সেই গ্রাম। তো চলুন সেই গ্রামে যাওয়া যাক। আচ্ছা, ওই পাশটায় যে গ্রামটা আছে সোজা উঠে গিয়ে, গ্রামটার নাম কি গো? আপনার সব গ্রামের আপনার নাম আছে, যেমন এটা গোপালপুর, এটা যেমন কান্তিপাড়া, কিন্তু ডাক নাম আছে নির্মলচর। এখান থেকে 2-3 কিলোমিটার হবে। 2 কিলোমিটার? হ্যাঁ, বেশি হবে তো, কম না, বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ওই পাটটায় সম্পূর্ণটা আছে নির্মলচর। তার মধ্যে নামের ভাগ আছে। ও, তাহলে এটা এক পাড়া, ওটা এক পাড়া, এরকম একটা ভাগ আছে। এই শুনেছি এইখানটায় রাজাপুর একটা চর আছে। হ্যাঁ, চর আছে। আচ্ছা, রাজাপুরের পরের গ্রামটার নাম কি? আমি অত সঠিক জানেন না। ওই এলাকার লোক তারা বলতে পারবে, গ্রামের ভাগ করা নামগুলা তারা বলতে পারবে। আমরা তো ওই এলাকার লোক না, বুঝতে ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এমনি ডাক নাম নির্মলচর। বন্ধুরা, আমার সামনে দেখছেন এই যে নদী, এই নদীটা কিন্তু আমাদেরকে এখন পার হতে হবে। আমরা সেই নদীর সামনে চলে এসেছি, সেই যে পদ্মা নদীর শাখা, এই শাখাটা পেরিয়ে তারপরে কিন্তু আমরা আরও 2-3 কিলোমিটার দূরে কিন্তু সেই নির্মলচর গ্রাম। যে নদীতে কিন্তু বর্ষাকালে নৌকা চলে পুরোটাই, সেই গ্রামেও জল ঢুকে যায়। কিন্তু এখন এই নদীর জল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, যেহেতু বর্ষা এখনও ঢোকেনি, শীতের শেষ। তো সেটা আমরা বাইক নিয়েই বা হেঁটে বা সাইকেলেও কিন্তু পাড়ি দিতে পারবো। বন্ধুরা, এই নদীটা পেরিয়ে আসলাম। এখন আবারও সেই দীর্ঘ পায়েহাঁটা পথ। গ্রীষ্মের প্রচণ্ড রোদ, এই যে মাথার ওপরে যে কড়া সূর্যের রশ্মি, এত গরম এই চর এলাকাতে, যে যারা চরে যাননি তারা কিন্তু এটা ফিল করতে পারবেন না যে কি পরিমাণ গরম পড়ে এই চর এলাকাটায়। তো চলুন, আমার সামনে দেখছেন এই যে একফালি রাস্তা, সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাব সেই চরের সেই জায়গায়। অবশেষে সামনে এই যে সেই গ্রামে আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গা থেকে কিন্তু গ্রামটা শুরু হয়। আমার সামনে এখান থেকে প্রথম বাড়িটা এখান থেকে শুরু হলো। এবার এখান থেকে পুরো গ্রামটা আমরা ঘুরে দেখার চেষ্টা করবো। যে দেখুন, এখান থেকে এর পাশে আর একটা পাড়া রয়েছে। আজকের গন্তব্য এই নির্মলচরের একটা পাড়া, যার নাম হচ্ছে ঘোষপাড়া। তো সেই ঘোষপাড়ার উদ্দেশ্যে আমরা এখন যাব। তো চলুন সেই ঘোষপাড়ার চরে যাব এবং সেখানকার জীবন ও জীবিকা যতটুকু পারবো আমার এই ক্যামেরা বন্দি করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটা বাড়ি ঘর যেন নিস্তব্ধ, জনমানবহীন, জনশূন্য একটা জায়গা এই গ্রামগুলো। মানে এখানে আসলে আপনার একাকী ফিল হতে পারে। গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে সেই
বন্যা কবলিত সেই পদ্মা নদীর জলে পুরো গ্রামকে গ্রাম শেষ হয়ে গেছে। যে কয়েকটা বাড়ি বেঁচে আছে তারা কিন্তু এইভাবেই জনমানব শূন্য যেন একটা গ্রাম খাখা করছে। দেখুন পুরো আঙিনা পড়ে আছে, ছাগল গরু, আর বাড়ির দেওয়াল দেখছেন বিবর্ণ দেওয়াল। এইভাবেই তারা কিন্তু করে, তারা কিন্তু ফিক্সড কোনো কাজ করে না, কারণ যে কোনো সময় এই যে কানের কাছে ফোঁস ফোঁস শব্দ করছে সেই পদ্মা নদী, তার গর্ভে বিলীন হয়ে যেতে পারে এই সমস্ত ঘর বাড়ি। তাই তারা অস্থায়ী বাড়ি হিসাবেই কিন্তু এই বাড়িগুলো করে থাকে এবং এইভাবেই কিন্তু তারা করে থাকে। দেখুন পুরো টাটি বেড়া দিয়ে ঘর, কোনো তারা ফিক্সড, তাদের জীবনটা কিন্তু স্থায়ী নয়। এইভাবেই তারা এক চর ছেড়ে আর এক চরে বাসা বাঁধে এক বুক স্বপ্ন নিয়ে। এইভাবেই চলে আসছে এই নির্মল চরের মানুষের জীবন। তারা এইভাবেই বেঁচে আছে, বাস্তবতাকে তারা সংগ্রামের সাথে মেনে নিয়েছে। আমার পিছনে দেখছেন একটা বাড়ি, এই যে একটা বাড়িতে একটা বয়স্ক মহিলা তিনি কাজ করছেন, তাকে দেখতে পাচ্ছি। তো চলুন এই বাড়ির ভেতরটা থেকে একটু দেখে আসি তিনি কি করছেন। এর তো কোনো প্রপার রাস্তা হয় না, ওই ধরুন মাঠের ভিতর দিয়ে যে কোনো একটা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়াটাই রাস্তা, এইটাই কিন্তু রাস্তা। দেখুন গবাদি পশু সব জায়গাতেই থাকে চরে, হ্যাঁ এটাই। কিসের ফল এগুলো? এগুলো খেসারি, বাহ খাওয়া হয়তো? খাবি শাহিন? কাঁচা ভালো লাগে। খা খা। কাঁচাই লাগে তো এখানে ঢাকা রেখেছি। কুল কি আপনাদের? কুল গাছ কোথায় আছে? ফুল গাছ ছিল, এলেন খাবেন। গাছের কুল এই চরেই তো হয়েছে। এই চরের গাছে যে কুল উৎপন্ন হয়, যে কুল ধরে, এই যে দেখছেন এই কুল গাছটা, আমার এই পাশটায় যে কুল গাছটা দেখতে পাচ্ছেন, এই কুল গাছটার কুল কিন্তু পেড়ে তারা শোকাচ্ছে, শোকানোর কাজ চলছে এবং এটা থেকে কি হবে? আচার হবে, তাই তো? আচার হবে। আচার একরকম করেন নাকি আচার? এখান থেকে আচার হবে। তো দেখুন খুব সুন্দর প্রথম স্টেজ শুকাতে দেওয়ার, খুবই টাটকাই কুলটা। তারপরে আস্তে আস্তে সেকেন্ড স্টেজ এটা, থার্ড স্টেজ ওইটা, এবং একদম শুকনো কুল এইটা। বন্ধুরা দেখছেন পাড়ার অবুধ সরল বাচ্চারা, তারা কিন্তু স্কুল থেকে এই মুহূর্তে বাড়ি ফিরছে। বাচ্চারা তুমি কোন স্কুলে পড়ো? কোথায় স্কুলটা কোথায় বলো? আমি ওয়ানে পড়ি। তুমি কিসে পড়ো? আমি ওয়ানে। কোন দিকে তোমাদের স্কুলটা? ওই মাতে। ওই স্কুলটা? ও কি স্কুলের নাম কি তোমাদের? আস্তে আস্তে একজন বলো, কি নাম? 76 নম্বর বসুলপাড়া কমেলি কামেলি প্রাথমিক বিদ্যালয়। ওরে বাবা রে বাবা, দাঁত টাত ভেঙে গেল গো স্কুল থেকে। আচ্ছা এটা তো শয়তান পাড়া, তাই না? না এটা ঘোষপাড়া। তোমরা সবাই একসঙ্গে হেঁটে স্কুল যাও? হ্যাঁ। আচ্ছা মাস্টাররা ভালোবাসে? হ্যাঁ। ঠিক আছে যাও, তোমাদের পাড়ে আসছি চলো। সত্যি ছোটবেলাটা না খুব প্রাণবন্ত থাকে। বন্ধুরা মন চাই যেন সেই ছোটবেলায় আবারও ফিরে যাই। এক ছুট দিয়ে যদি যেতে পারতাম সেই ছোটবেলায় ফিরে, মনটা বড়ই চাই সেই ছোটবেলাটা। আমি জানি যে আপনাদের সবারও সেই একই মতবাদ, কারণ সবাই চান যে ছোটবেলায় ফিরে যেতে। কারণ ছোটবেলাটা সত্যি যেমনই হোক, যেখানেই হোক, সব ছোটবেলায় কিন্তু সাধারণত সুন্দর হয়। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন একটা এই ঘোষপাড়ার একটা বাড়ি, সেটা দেখুন এই পাশটায় তাকান, এই পাশটায় ফাঁকা, ফাঁকাটার পরে কিন্তু ওখানে একটা বাড়ি, আর পেছনে পুরো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠের আশেপাশে কোনো বাড়ি নেই, তারপরে কিন্তু এই একটাই বাড়ি জেগে আছে, বিচ্ছিন্ন একটা দ্বীপ। আশেপাশের যতগুলো জমি দেখছেন সবগুলো কিন্তু নিচু জমি, এখানে বর্ষার সময় জল ওঠে। এই বাড়িটা যেহেতু এই জায়গাটায় উঁচু জমি পেয়েছে, তাই এখানেই কিন্তু সেই বাড়িটা গড়ে তুলেছে এবং তিনি থাকেন এই বাড়িতে। চলুন ওনার সঙ্গে একটু কথা বলে আসি, বাড়িতে কে থাকে একটু আমরা দেখবো। চলুন। উঁচু শুরু হলো এখানে, বেশ একটু উঁচু জমি। একটু আসছি, হ্যাঁ বেড়াতে এসছি, কোনো অসুবিধা নেই। কে কে থাকেন বাড়িতে? ওই যে বাড়ির যে একজন মানুষ, তিনি কিন্তু
মাঠ থেকে আসছেন, এই যে নিচু জমিতে যে মাঠ, সেই মাঠ থেকে তিনি আমাকে দেখে আসছেন। বেড়াতে এসেছি, কিছু ভয় নাই, আমাদের পাড়াটা একটু বেড়াচ্ছি, ঘুরছি, এইসব, অন্য কিছু না, বুঝতে পারলেন তো বন্ধুরা। এই যে মানুষটিকে দেখছেন আমার পেছনে আছে, এই যে এই ভদ্রমহিলা ইনি, আর এই যে ওনার মা, এই যে মহিলাটাকে দেখছেন ওখানে বসে আছেন ওনার মা। তো এনাদের দেখুন কষ্ট তো চর এলাকার মানুষের সারা জীবনই লেগে আছে, তার মধ্যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তো সেই মানুষটা, এই যে বয়স্ক মানুষটাকে দেখছেন, এই মানুষটা কিন্তু তার পাঁচটা সন্তানকে হারিয়েছেন, খুব অকালে হারিয়েছেন তার সন্তানগুলোকে। তার দুজন মেয়ে এখন মাত্র বেঁচে আছেন, সেটা হচ্ছে আমার পেছনে এই যে ভদ্র মহিলাটাকে দেখছেন, ইনি বেঁচে আছেন, আর এনার একটা বোন বেঁচে আছেন, তিনি থাকেন নদীর ওই পারে রানীতলাতে। তো ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন, এই ভদ্রমহিলার যে 5টা সন্তান মারা গেছেন, তার যে একটা মেয়ে বেঁচে আছেন, তিনি এনারও কিন্তু সন্তান মারা গেছেন, অকালে চলে গেছেন। 2টো সন্তান এবং 2টো মেয়ে ছিল, তারাও মারা গেছেন। তো বিধির নিষ্ঠুর পরিহাস কিন্তু মেনে নিয়ে বেঁচে আছে এইভাবে মানব সম্প্রদায়, এই চর এলাকাতেও তার ব্যতিক্রম নয়। তো ওনার কাছ থেকে শুনুন যে কতটা কষ্ট তাদের জীবনে। এটা কি স্বামীর মা না আপনার? না, আমার মা। আপনার মা? স্বামীর মা অনেক দিন মরে আছে। হ্যাঁ, স্বামী মরে গেছে, আর 2টা মেয়ে আছে, মরে গেছে। সব আল্লাহর কাছে মেয়েরা মরে গেছে, ছেলেও মরে গেছে, ছেলে পেলে থিয়ে 2টা মরে গেছে, না বালক সব মরে আছে। কেউ নাই, আমি একাই থাকি। মাদারও মেলায় ছেলে 5 বেটা 2 বেটি, বেটারা কি মমতা লিয়ে লিলে কি করবো, করার কোনো উপায় আছে? হ্যাঁ, মারও ছেলে না, কেউ নেই। হ্যাঁ, ভাই ছেলে 5টা, 5টাই মারা গেছে। 2টা ধরো যে ছেলে পিলার বাপ মরে আছে, আর না বালক সব 10 বছর 12 বছর করে মরে গেছে। কেউ নাই, আমরা 2টা মা বেটি থাকি এখানে, আর একটা বোন আছে অনেকতলাতে। পদ্মা নদীর জল কিন্তু এই জায়গাটায় কিন্তু আসে, এই যে নিচটা দেখছেন, এখানে পর্যন্ত কিন্তু প্রতিবার পদ্মা চলে আসে, এবং এনারাই কিন্তু উঁচুতে থাকেন এবং ভালো থাকেন এইটুকুর জন্যই। এই যে দেখুন কতটা উঁচুতে তারা বাস করে, আশেপাশের পুরো গ্রাম দেখা যাচ্ছে, এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে গ্রাম আছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়ি, তার চিহ্ন কিন্তু এখানে আছে। এই জায়গাটায় কিন্তু জল আসে, এই জল এখানে এসে যখন ধাক্কা দেয়, এই যে এই পাশের ঘরটা উনি যে বললেন, এই পাশে একটা কিন্তু ঘর ছিল, এই পাশের ঘরটা কিন্তু পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এই পুরো ঘরের পোর্শনটা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এই বাড়িটুকু এখন কোনো ক্রমে টিকে আছে, তাও প্রায় ভগ্ন, প্রায় দেওয়াল। বাড়িটা দেখেই বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু ওনারা সব কিছুকে মেনে নিয়ে বেঁচে আছেন এই নির্মম নিষ্ঠুর চর এলাকাতে। আর এই দেখে আপনারা বুঝতে পারছেন কখন পদ্মার জল আসে, পদ্মার ভাঙন আসে, আপনাদের ভয় লাগে না? ভয় লাগে, যে কোনো সময় পানি এসে তো ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে, ঠিক নাই? বান হইলে পরে একবার হাঁচা খাঁচা করে ভেঙে দেয়। সম্পত্তি ছিল সব ভাঙে নদীতে পড়ে গেছে, এইটুকু কিছু কিছু আছে, সব ভেঙে গেছে, ভেঙে গেছে, নদীতে পড়ে আছে। ভেঙে যেতে পারে, ভেঙে গেলে যা আবাদে কোনো এত কিনারা লাগবে তার তো ঠিকও নাই। ওই মারা গেলেই চিন্তা। মনে করেন যে মার তো কেউ নাই। মা, ওনার মাকে দেখুন, ওনার মায়ের সঙ্গে একটু কথা বলবো, উনি বুঝতে পারছেন কিনা। আপনার বয়স কত হলো? 100-র উপর হবে বয়স। হ্যাঁ, এই যে 100 বছর বয়স, এই যে এই মহিলা, তিনি অনেক সুখ দুঃখ দেখেছে। এই চরের কিন্তু বহু ভাঙা গড়া উনি দেখেছেন, ভাঙতে দেখেছেন, গড়তে দেখেছেন, এক বুক স্বপ্ন নিয়ে টুকরো টুকরো ভাবে তিনি অনেকবার বাড়ি ভাঙনের শিকার হয়েছেন। তিনি দেখেছেন, তার এই চোখ দেখেছে, কিন্তু তিনি এখন কানে একটু কম শুনতে পান, সেই জন্য আমার কথা হয়তো বুঝতে পারছেন না। আমি চেষ্টা করব কথা বলার। আপনার নাম কি মনে আছে? নামটা বলেন। আমার নাম শরীফা। শরীফা, আপনার কয় ছেলে মেয়ে ছিল? সন্তান কটা ছিল? সন্তান ছেলে পিলে কটা ছিল? 5টা মরে গেছে, এখন 2টা বেঁচে আছে, এই যার আর একটা। আপনি তো অনেক ভাঙা গড়া দেখেছেন, আপনার ভাঙন দেখেছেন তো, নদীর ভাঙন। চালের ওপরে সেই শুকাতে দেওয়া আছে, গুড়া বলা হয় এগুলোকে। এইটাও জ্বালানি রাখার ঘর। এই মানুষটার বাড়ির ভিতরটা চলুন একটু দেখায় আপনাদেরকে। এই যে এখানে দাঁড়িয়ে দেখুন পুরো এই যে গেট তারা ব্যবহার করে। এই যে পুরো ঘর দেখুন,
এই পোর্শনটা, এই যে পেছনটা দেখছেন এটা কিন্তু রান্নাঘর, এখানে রান্না করা হয়। আর এই ঘরটাই সম্ভবত একটা ছাগল পোষেন, সেই ছাগল এই ঘরটায় রাখেন ওনারা। আর এই যে দেখছেন এই ঘরটায় সম্ভবত কি থাকে, এই ঘরটায় কিছু থাকে, আগে কিছু থাকতো, এখন থাকে না, হয়তো তার সন্তানরা থাকতো। আর আপনারা দুজনে, এই এনারা দুজন মা আর মেয়ে এইখানটায় ঘুমায়, এই বারান্দাটায় ঘুমায়। এই যে দেখছেন সব পাড়া আছে, এই বারান্দাটায় ঘুমায়। তো এই তো জীবন। প্রত্যেকটা ঘর কিন্তু ওনারা উঁচু করতে পারেননি। দেখুন আমার এই জায়গাটায় উঁচু করলে, এই ঘরগুলো যদি উঁচু করেন তাহলে কিন্তু হাওয়াতে ফেলে দিবে, যেহেতু এই জায়গাটা আশেপাশের অঞ্চল থেকে যেহেতু অনেক উচ্চতায় অবস্থিত, তাই যদি খুব উঁচু ঘর হয় তাহলে কিন্তু বাতাসে যে ঝড় লাগে তাতে কিন্তু ঘরগুলো উল্টে পড়ে যাবে। সেই জন্য ঘরগুলোকে হাইট এতটা নিচু করা হয়েছে, দেখুন কত নিচুভাবে করা হয়েছে ঘরগুলো। তো এইভাবেই তারা বেঁচে আছে। মশারি টাঙানো আছে। এটা রান্নাঘর। আর এই যে ছাগল গরুর ঘর, এটা মানে সরি ছাগল থাকে আর মুরগি থাকে সম্ভবত। এই যে ঠিক আছে, ভালো থাকেন, তাহলে আসি। ভালো থাকেন, হ্যাঁ দেখেন কি হয়। सुब्रे गार्डन कर पट्टिया दे तो सोहेल का सेंटर दे, सोहेल का सेंटर दे, सोहेल का सेंटर